এরপরে বাবা ব্ল্যাকলিস্টেড হয়ে গেছিল। হ্যাঁ, তা তো ভাবি, কেন বাবার ভীষণ প্রিয়পাত্র ছিল তো উত্তম কুমার, নিজের ভাইয়ের মতন ছিল। তার সঙ্গে মুখ দেখা দেখি নেই এইগুলো আর কি। বাবা সিরিয়াস পার্ট করতে ভালোবাসে। ভানু বন্দ্যোপাধ্যায় বম্বে থেকেও তো ডাক পেয়েছিলেন। আচ্ছা, একটা কথা শোনা যায় একবার বম্বেতে শচীন দেব বর্মন ভানু বন্দ্যোপাধ্যায়কে নেমন্তন্ন করেছিলেন, উনি গিয়ে খেয়েছেন এবং সেখানে মাংস রান্নাকে ওনার খুব ভালো লেগেছিল। পরবর্তীকালে শোনা যায় ওটা মোহাম্মদ রফি রান্না। গুরু দত্ত পিয়াসা করার জন্য একটা রোলের অফার করেছিল, গিয়ে দেখে বাবার সম্পর্কে মামা হয় সাবিত্রী চায়, অনন্ত সিং ছই বিশ্বাস বাবার কাছে যা বলবে তাই বেদ বাক্য। তুলসী চক্রবর্তী, জহর রায়, রবি ঘোষ, এদের সাথে ওনার সম্পর্কটা কেমন ছিল? অ্যাওয়ার্ড মানে তখন একমাত্র উল্টো রথ পুরস্কার ছিল, মানে আমাদের বাংলার অস্কার ছিল উল্টো রথ আর কি। তো বাবা 10 বার বেস্ট কমেডিয়ান পেয়েছিল। এখানে আমি একটা প্রশ্ন করছি, আপনাকে জানতে চাইছি। শোনা যায় যে পরিচালক সত্যজিৎ রায় গোপী গাইন বাঘা বাইন ছবিটি রিলিজের সময় একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। সেই সময় আপনার বাবা সত্যজিৎ বাবুর পাশে দাঁড়ান, ঠিক কি ঘটেছিল? ওটা সেই সময় একটা সংরক্ষণ সমিতি বলে একটা ফিল্ম লাইনে এই প্রথম আরম্ভ হয়েছিল ডিস্ট্রিবিউটার প্রডিউসার তাদের নিয়ে, পরে অভিনেতারাও যান আর কি। তো অভিনেত্রী সঙ্গ যখন প্রথম ছিল তখন যায়নি আর কি। পরের দিকে বেশ কয়েকদিন যাওয়ার পর উত্তম কুমার অভিনেত্রী সঙ্গ ছেড়ে শিল্পী সংসদ মেনলি বিকাশ রায় করেছিলেন আর কি। তো তারা ওই সংরক্ষণ সমিতিতে, তো তারা একটা নিয়ম করেছিল যে ছবি রিলিজ হবে সেন্সার ডেট, মানে সেন্সার পাস যেরকম হবে, যে আজকে যদি এইটা হলো তারপরে এক্স হলো, নেক্সট দিন ওয়াই রিলিজ হবে, তারপরে জেড। তো এরকম গোপীগান ভাগাবাইন প্রিয়ার মালিকরা ছিল প্রডিউসার, কিন্তু তারা এই মিনার বিজলি ছবিঘর চেনে রিলিজ করেছে। তো ওই চেনে ওইটা সবচেয়ে নাম করা ছিল, ওই ছবি ওই ওই চেনে ম্যাক্সিমাম হিট ছবি হতো। তো ওই ছবিটা 3-4 জন ছবিকে ওই সেন্সার ডেট অনুযায়ী যে নিয়ম করে দিয়েছিল, সেই 3-4টে ছবিকে, যেমন আরোগ্য নিকেতন, মন নিয়ে, বোধহয় সলিলদার অপরিচিত, এরকম 3-4টে ছবিকে টপকে ওইটা রিলিজ হলো। তখন সংরক্ষণ সমিতি বলল না, এটা নিয়ম ভাঙা হয়েছে। তো ওই এইটা সেন্সার ডেট বলে, ওই সেন্সার ডেট অনুযায়ী তো আপনারা করেছেন। এই ছবি রিলিজ হলো, এই তখন রব উঠলো যে সংরক্ষণ সমিতি এই ছবি রিলিজ করতে দেবে না। তখন পিকেট করলো অভিনেত্রী সংঘ। আর এই সোজা কথা, একটু বামপন্থী যারা তারা রিলিজের ফরে ছিল, আর যারা রিলিজের মানে ওই সংরক্ষণ সমিতির নিয়ম মেনে তারা শিল্পী সংসদে তৈরি। তো এই নিয়ে নানা রকম, যেমন আমার বাবা আমার জিজ্ঞেস, আমি 3 দিনই ছিলাম ওখানে, বাবা দাঁড়িয়ে আছে ওই বিজলির সামনে, বাবা অনুপ কুমার, তারপরে রবি ঘোষ, শৈলেন মুখার্জি, এরকম, তারপরে সোমেন্দু রায়, বংশীচন্দ্র, এরা সব দাঁড়িয়েছে। সত্যজিৎ বাবু ছিল না। প্রথম যেদিন রিলিজ হলো আমি তো 3টের সময় পৌঁছে গেছি, যদি ঝামেলা শুনছি ঝামেলা হবে, বাবাকে গার্ড করতে হবে, তখন আমার ইয়াং বয়স। তো সত্যজিৎ বাবু একদম বিজলির 3 তলায় বসেছিলেন, খুব ঘাবড়ে গিয়েছিলেন যে কি হবে কি না, ছবি ভালো হবে কি না, তারপর যদি ছবি চলতে, এই আর কি নানা রকম। উনি বাইরে আসেন, কিন্তু বাবা ঠায় দাঁড়িয়েছিল প্রায় 8টা অব্দি দাঁড়িয়েছে, মানে 3টে 6টা 6টা 9টা এরকম তো হতো। তো ওই 8টা 8:30 অব্দি বাবা 3 দিন, শুক্র শনি রবিবার। এরপরে বাবা সৌমিত্র চ্যাটার্জি, অনুপ কুমার, সোমেন্দু রায়, এরা সব, আরো কে অনুপ রবি ঘোষ ব্ল্যাকলিস্টেড হয়ে গেছিল। এই যে
সংরক্ষণ সমিতির যে ডিস্ট্রিবিউটার প্রডিউসার উইং আছে, এদের কোনো ছবিতে নেওয়া যাবে না আর কি। তো বাবার তখন 40 বছর বয়স, তখন 40-এ বৃদ্ধ হয়ে যেত। বাবা বলে 40, এইবার কি করব, এবার তো চান্স ফান্স। ওই যাত্রা পার্টি খুললো বাবা, যে যাত্রা কর। তারপরে 7-8 বছর যাত্রায়, ওই যাত্রার করে নেক্সট ইয়ারের আরম্ভর যে ফাঁকটা ছিল ওই সময় যা পেতেন আর কি। কিন্তু যাত্রার জন্য অনেক সিনেমার রোল বাবার মিস হয়ে গেছে, মানে বেরিয়ে গেছে। এখানেই আসছিলাম, যেহেতু ভানু বন্দ্যোপাধ্যায় মানবদরদী মানুষ ছিলেন, ইন্দ্রপুরী স্টুডিও একবার বন্ধ হয়ে যায়, সেই সময় যেমন উনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন, আবার পশ্চিমবঙ্গের হল ওইটা ওর আগে হয়েছিল, বন্ধ ছিল। ওই যে যে সংরক্ষণ সমিতির যে আন্দোলনটা হলো, ওই ইমিডিয়েট আগে 100 দিন বন্ধ ছিল। সব সিনেমা, উনি সকলের পাশে, বসুশ্রী ছাড়া সব হল বন্ধ ছিল। কিন্তু তবুও ভানু বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকলিস্টেড হতে হয়েছিল। ওই যে মানে ওই যে পিকেট করেছিল যাতে চলে আর কি। বাবা তো কোনোদিন সত্যজিৎ রায়ের ছবিতে করেও অ্যাক্টিং, কিন্তু তা ওই আদর্শ ব্যাপার আর কি। উনি ছোটবেলার থেকে যে আদর্শ নিয়ে চলেছেন, কোনো কিছুর সঙ্গে উনি কিন্তু আপোষ করতেন না, মাথা নত করতেন না। সেটা যে কোনো, সেটা কি পারিবারিক ক্ষেত্রেও তাই ছিল? পারিবারিক, ও মার সঙ্গে পারত না বাবা, কিন্তু বাইরে এইসব ব্যাপার হলে একদম খুব জেদি ছিল। বাবার সাহসী ছিল, কারণ এইসব দীনেশ গুপ্ত ফুপ্ত দেখেছে তো। বাবার আবার খুব, আমাদের খুব মানে ফ্যামিলি ফ্রেন্ড ছিল অনন্ত সিং, আচ্ছা, চট্টগ্রাম অস্তকার। অনন্ত সিং তো প্রডিউসার, জমালয় জীবন প্রডিউসার ছিল অনন্ত সিং। আমাদের মানে আমাদের যাতায়াত ছিল, উনি অনেক আমাদের বাড়িতে এসছেন আর কি। আমরাও অনন্ত সিং এর বাড়িতে 2-3বার। উনি তো ব্যাচেলার ছিলেন। একটু অনন্ত সিং এর সম্পর্কে একটু বলুন না। অনন্ত, বাবা তো ভীষণ অনন্ত সিং ভক্ত। অনন্ত সিং সূর্য সেন ওই মাস্টার দা। এই জন্য যে বাবা যখন, বিনয় বসুরও তো উনি ছিলেন না ভক্ত, অলিন্দ যুদ্ধের যিনি যোদ্ধা বিনয় বসু। দীনেশ গুপ্ত, বিনয় বসুকে বাবা চিনতেন না। উনি চিনতেন, হ্যাঁ বিনয় বসুকে চিনতেন, বাদল বাবুকে চিনতেন। হ্যাঁ, বিনয় বসুর কথা বলছি। বিনয় বসু ঢাকার লোক। এই আমরা যে বাড়িতে এখন আছি, এর আগে বিনয় বসুর দাদা সূর্য বসু থাকতেন এই বাড়িতে আর কি। তো যাই হোক, অনন্ত সিং হচ্ছে ওই বাবা খুব, ওই যে অনন্ত সিং বোধহয় 50-51 সালে কোন সূত্রে যোগাযোগ হয়েছিল, তখন ওই অনন্ত সিং, সত্যেন বোস এরা ওই হাইকোর্টের পাশে হেস্টিং স্ট্রিটে ওদের একটা অফিস ছিল। তখন ওই ভুলি নাই, পদযাত্রী, পরিবর্তন, এইসব ছবি হচ্ছে ওইখান থেকে। তো অনন্ত সিং এর সঙ্গে, অনন্ত সিং এর টাকা বোধহয় এইসব ছবিতে আছে আমার যা ধারণা। এই পরিবর্তন প্রযোজক হিসেবে, ভুলি না, হ্যাঁ প্রযোজক না, টাকা ধার দেওয়া ছবি করছে অন্তরালে আর কি। তো অনন্ত সিং এর খুব বন্ধু ছিলেন সত্যেন বোস, সুধীর মুখার্জিও ছিল ওখানে ওই দলে। তো বাবার ওই যাতায়াত করতে করতে অনন্ত সিং এর সঙ্গে, ব্যাস বাবার তো একটু ওই স্বাধীনতা সংগ্রামীদের ভীষণ, বাবার হচ্ছে বেস্ট সাবজেক্ট হচ্ছে স্বাধীনতা সংগ্রাম। বা অনন্ত দা আসছে মানে অনন্ত যা বলবে বাবার ভগবানের মতন আর কি। অনন্ত সিং ছই বিশ্বাস, বাবার কাছে যা বলবে তাই বেদ বাক্য। তারা যদি ভুলও, সবাই বলতো অনন্ত সিং ডাকাত, আমি পরে জেনেছি বাবা জানতো ডাকাতি হয়ে, কিন্তু কোনোদিন বলতে দেবে না, বললেই ঝগড়া করত। আর ছবি জ্যাঠামশাই যা বলবে তাই ঠিক, সেটা ভুল হলেও ঠিক, এরকম হচ্ছে বাবার। যেহেতু ভানু বন্দ্যোপাধ্যায় ব্ল্যাকলিস্টেড হয়েছিলেন, সেই সময় উনি চলচ্চিত্রে আর কাজ পাচ্ছিলেন না, তখন উনি যাত্রাপালায় মানে নিজেই প্রযোজনা সংস্থা খুলে উনি অভিনয় করেন। সেই প্রযোজনা সংস্থার নাম কি ছিল? সুশীল নাট্য কোম্পানি বলে একটা কোম্পানি কিনেছিলাম। আচ্ছা, তার মালিক ছিলাম আমি আর আমার ভাই পিনাকি। আচ্ছা, 113 নম্বর রবীন্দ্র সরণি। ওই প্রথমবার সরলা
তারপরে গৌরাঙ্গ বোসের ভৈরব মন্ত্র, যেটা আর কি আমাদের হলিউডের ছবি হাউস অফ ওয়াক্সের নকল আর কি। আচ্ছা গৌরাঙ্গ বসু হচ্ছে কাবেরী বসুর ভাই আর কি। তো এরকম করেছিল। তারপরের বছর থেকে এই জমালয় যেমন্ত মানুষ চাটুর্যে এই হাসির আরম্ভ হলো, বাবাই আরম্ভ করলেন। তারপরে যাত্রা খুব ভালো চলেছিল, কিন্তু এত খাটনি ছিল, মা জোর করে যাত্রাটা বন্ধ করে দিয়ে এই জয়মা কালী বোর্ডিং থিয়েটারে যোগ দিলেন বাবা, এই রঙ্গনা। আর যাত্রাপালা করতে তো গ্রামে গঞ্জে ওনাকে যেতে হতো প্রচুর। ওরে বাবা, সেই মানে তখনকার দিনে তো এই যে করে চলে এলো গাড়ি করে, পরবর্তী যারা এরকম করেছে ওরম ছিল। বাবা ভীষণ না ঘুমালেই বাবার মেজাজ খারাপ হতো। হয়তো মালদা একটা শো করেছে, নেক্সট দিন হয়তো ডায়মন্ড হারবারে, এবার যাত্রা হয়তো শেষ হয়েছে 11টা 12টায়, এই 12টায় বাস ছেড়ে দিল, পুরো ইউনিট নিয়ে ছেড়ে দিল। সিন্দুকগুলো ছিল, বাবা ওই আইলের মধ্যে সিন্দুকগুলো দিয়ে তার উপর চাদর পেতে তার উপর শুয়ে পড়ত। খুব কষ্ট করেছেন সেই হ্যাঁ, সময়। প্রচুর কষ্ট। ওতেই শরীর আরো বেশি খারাপ হয়ে গেছে, খুব র্যাপিডলি খারাপ। ওনার অভিনীত যাত্রাপালা সব থেকে জনপ্রিয় কোনগুলো ছিল? বৈকুণ্ঠের উইল ছিল, জমালয় জীবন্ত মানুষ ছিল, জোর বরাত ছিল, জোর বরাতে কেতকী দত্ত সেবাচর ছিল, বিখ্যাত মানুষ হ্যাঁ নাটকে। ওই 1 বছর কেতকী দত্ত। তারপরে কাঞ্চনজঙ্ঘার অরুণ মুখার্জি, সেও ছিল, ভালো টিম ছিল সে বছর। যখন নাকি ওনাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল তখন তো উনি ভীষণ মর্মাহত হয়েছিলেন। ওনার ওই সময় পাশে কাকে পেয়েছিলেন? পাশের কিছু নেই, যে যার মতন। কারণ বাবার মতন ইকুয়ালি হয়েছিল সৌমিত্র চ্যাটার্জি। অনুপ কুমার তো তার বছরখানেক ভালো অনেক ছবি, অনুপ কুমার মোটামুটি খুব স্টেডিলি অনেক ছবি পেত, কিন্তু ওই ব্ল্যাকলিস্ট হওয়ার পর 1-2 বছর খুব ভুগতে হয়েছে আর কি। অনুপ কুমারকে যাত্রায় বাবা যোগদান কিন্তু সে করেননি। অনুপ কুমারের যাত্রায় যাবো না, বিনীত ডিগনিটি, তারপরে যোগ দিই, সে বাবা মারা যাওয়ার পর আর কি। তারপরে যাত্রায় গেছিলাম। অভিনেত্রী সঙ্গ যখন ভেঙে যায় তখনও তো তখন অভিনেত্রীর সঙ্গ ছিল তো, হ্যাঁ, খুব দুঃখ পেয়েছিলেন। কারণ হ্যাঁ তা তো ভাবি, কেন বাবার ভীষণ প্রিয়পাত্র ছিল তো উত্তম কুমার, নিজের ভাইয়ের মতন ছিল। তার সঙ্গে মুখ দেখা দেখি নেই এইগুলো আর কি। পরবর্তী সময় কি এটাই চলেছিল? না 5-6 মাস চলেছিল, তারপরে ঠিক হয়ে গেছিল, তারপরে আগের মতোই সমস্ত। কিন্তু এই যেহেতু বাবা যাত্রায় করে, সেই জন্য উত্তম কাকুর সঙ্গে বেশি দেখা হতো না আর কি। যেহেতু ওই মার্চ সরি আমাদের সেপ্টেম্বর থেকে, রথ থেকে বা তার একটু পর থেকে এই মার্চের শেষ অবধি, পয়লা বৈশাখ অবধি ধরা যায়, এই যাত্রা সিজন ছিল। এই তার মধ্যে বা কোনো ছবিটা, কারণ প্রায় রোজই যাত্রা পালা হতো, পালা বলা হয়। 300 তো বেশি ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন। ওনার প্রিয় ছবিগুলো আপনি বলতে পারবেন? যেটা বাবা সিরিয়াস পার্ট করতে ভালোবাসতো। হ্যাঁ, উনি তো ওনাকে কমেডিয়ান উনি হয়েছিলেন, কিন্তু ওনার অনেক সিরিয়াস ছবিও তো রয়েছে। অমৃত কুম্ভের সন্ধানে আছে। অমৃত বাবার ফেভারিট রোল হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে। টাকা আনা পাই বলে একটা ছবি বেরিয়েছিল, তাতে রবীন মজুমদার, বিনোদ রায়, অরুন্ধতী মুখার্জি হিরো হিরোইন ছিল ওটা। তারপরে নির্ধারিত শিল্প বাবার খুব প্রিয়, ওইটা সবকিছুই বাবাই করেছে বলতে গেলে। বিএল খেমকা বলেছিল তোমার ইচ্ছা মতো করো আর কি, মানে নির্ধারিত শিল্পী অনুপস্থিত, সবকিছুই বাবা পুরো কন্ট্রোল করেছে এই নির্ধারিত, মানে একদম পুরো লিবার্টি দিয়ে তুমি যেরকম করবে করো আর কি। এটা তো সিরিয়াস চরিত্র ছিল, সিরিয়াস। তাও বিএল খেমকা বলছে আমি তোমায় টাকা দেবো, তুমি যেরকম মনে করবে করো আর কি। আদৌ কি উনি কমেডিয়ান হতে চেয়েছিলেন? উনি ওই সিরিয়াস রোল বেশি পছন্দ করতেন, কিন্তু ওই বাবার যাচ্ছে যেরকম প্রথম সুধীর মুখার্জিকে তো অনেক আগে চিনতেন, তো সুধীর মুখার্জি একটা বাঁশের কেল্লা বলে ছবি, তখন ভেঙে গেছে, তখন সুধীর মুখার্জি সত্যেন বোসের গ্রুপ থেকে চলে এসছে আর কি, নিজে ছবি করছে। বাঁশের কেল্লাতে চান্স নিতে হবে না, তোমার একটা আমি হাসির ছবি করছি, তার আগে বরযাত্রী হিট, এই সুধীর মুখার্জি, সত্যেন বোস এই গ্রুপের, তো উনি ওই পাশের বাড়ি করলেন।
তখন ওর পাশের বাড়িতে এই চরিত্রটা, যেটা হিন্দিতে মেহমুদ করেছিল পরোসানে। সুপার ডুপার হিট ছবি। আপনার বাবার তো প্রচুর ছবি দেখে আপনাদের বড় হওয়া। প্রচুর দেখিনি, প্রচুর দেখেননি? না দেখতাম না, কারণ ওইখানে ওই টন্ট ফন্ট করতে হয়তো, এই ভালো এইসব, ওইগুলো আমার শুনতে ভালো লাগতো না। ওই জন্য বাবা বিশেষ করে বলেছিল, বাবার ভানু পেলো লটারি দেখেছিলাম ফার্স্ট ডে, চাটুর্যবার যে বাবা জাহর কাকা ছিল সেটা দেখেছিলাম ফার্স্ট ডে। নির্ধারিত শিল্পী তো দেখেছি, কারণ আমার বোনও অ্যাক্টিং করেছিল, ওটা ওই দেখেছি। ছবিতেও করেছেন? অনেক আগে অদৃশ্য মানুষ বলে একটা ছবি বেরিয়েছিল, সেইটাই প্রথম ছবি দেখেছি বসুশ্রীতে। সেইটা ইনভিজিবল ম্যানের নকল, কিন্তু কমিক টাইপের আর কি। আচ্ছা। সেটা দেখেছিলাম। বাবা নিজে বলেছিল ৮০তে ৮০ ওনাটা দেখ, ওইটার উপর বাবার খুব ইন্টারেস্ট ছিল। আচ্ছা। সেইটা মানে বাবা এমনিতে আমার ছবি দেখ কোনোদিন বলতো না বাবা আর কি, গেলে যাবে না গেলে না, তো বলে একটু দেখে আসিস তো কিরম কি হয়েছে। ওই ৮০তে ৮০ ওনাটাই বাবা যেতে বলেছে ওইটাই। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনি ছোটবেলা থেকে স্টুডিও পাড়াতে যেতেন বাবার সাথে, তখন কি রাজনৈতিক প্রভাব ছিল? বিন্দুমাত্র ছিল। উনি তো বহু নাটকে অভিনয় করেছেন। ওনার পছন্দের নাটক কোনটা ছিল যেটাতে উনি অভিনয় করেছেন? জগাখালি বডি। সুপার ডুপার হিট। হ্যাঁ, ওইটা একদম নিজের কন্ট্রোলে, তো ওই জন্য খুব পছন্দ ছিল আর কি। রোজ রোজ নতুন রকম করতে। বহু আগে বাবার সবচেয়ে পছন্দের নতুন হিউগি বলে একটা, যেটাই বাবার নাম হয়েছিল প্রথম, বাবা সাবিত্রী চ্যাটার্জির প্রথম নাটক ওটা। সেটা বাবা, সাবিত্রী চ্যাটার্জি, কানু ব্যানার্জি, বাণী গাঙ্গুলি, মানে নতুন ইহুদি দেখে বসু পরিবারে এন্টার, মানে সলিল সেন ডিরেক্টর ছিল, লিখেছিল। সে, বাণী গাঙ্গুলি, বলিন সোম, নেপাল নাগ, বাবা, এরা সব চান্স পেয়েছিল বসু পরিবারে। মানে নতুন ইহুদি দেখে ভালো লেগে তারপরে ওই নির্মল দে এদের সবাইকে চান্স দিয়েছিল আর কি। বসু পরিবারের পর ৭৪.৫। তো নতুন ইহুদি বাবার সবচেয়ে পছন্দের। তারপর তারও আগে কয়েকদিনের জন্য আদর্শ হিন্দু হোটেল আদর্শ করেছিল, হিন্দুটা, হ্যাঁ, খুব জনপ্রিয় নাটক। সেইটা বাবার খুব পছন্দ। চন্দ্রগুপ্ত, সে আমাদের পাড়ায় নাটক হয়েছিল, চাণক্য। চাণক্যর পাঠ বাবার, ওই শিশির ভাদুরীর পুরো নকল করে এইটা। সেইটা খুব দাম করেছিল। তারপরে ওই সিনেমা ফিনেমা ওটা দেখেই পেল। আচ্ছা। তো তার চন্দ্রগুপ্ত সেই ছিল হরিনারায়ণ চ্যাটার্জি সাহিত্যিক, পাড়ার নাটক আর কি, কিন্তু খুব নাম হয়েছে। সাবিত্রী চট্টোপাধ্যায় তো অভিনয়ে আসেন আপনার বাবার হাত ধরে, ওই নতুন ইহুদি। হ্যাঁ, সেটা কে যদি গল্পটা বলে, আপনাদের তো আত্মীয় হয় সাবিত্রী চট্টোপাধ্যায়, একটু যদি বলেন। বাবা সকালবেলা উঠে বেরিয়ে যেত প্রথম দিকে আর কি, তখন ওই 45, 6, 7 এর সব সময় আর কি, 47 পরেই আর কি। ওই 10টার সময় অফিসে যাবে, তার আগে আর 2-3 ঘন্টা আড্ডা মারতো ওখানে, কারণ অমৃতায়নে বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে চা টোস্ট এইসব খেত আর কি সব। আর উল্টো দিকে লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার ছিল, তো ওখানে দাঁড়িয়ে বাবা পান খাচ্ছে, দেখছে একটা বাচ্চা, কম বয়সী মেয়ে, 12-13 বছর, 13-14 বছর মেয়ে, এই ঝগড়া করতে, বাঙাল ভাষায় ঝগড়া করতে করতে যাচ্ছে। তো বাবা তখন বাচ্চা, শুনুন একটা কথা আছে, আপনি সিনেমা আমায় বলছেন কেন, আমার বাবাকে বলুন। ঠিক, কোথায় থাকেন? এই টালিগঞ্জে থাকে। তো বাবা গেছে, গিয়ে দেখে বাবার সম্পর্কে মামা হয় সাবিত্রী চ্যাটার্জি। বলো তুমি, আচ্ছা ঠিক আছে দেবো। তখন ওরা সবে এসছে আর কি, অভাব আছে সংসারে, টাকা পয়সা কি দিয়ে কিছু দিয়েছে বলে আমি জানিও না কি দিয়ে। ওই বাবার নাম, যেহেতু ওই ঝগড়া করতে করতে যাচ্ছিল, বাবার নাম দিয়েছিল কটকটি। ও আচ্ছা। তো তারপর দেখা গেল যে বাবা সাবিত্রী চ্যাটার্জির সম্পর্কে দাদা হয়। আচ্ছা। ভানু বন্দ্যোপাধ্যায় বম্বে থেকেও তো ডাক পেয়েছিলেন, সেই সম্পর্কে যদি বলেন। ওটা হচ্ছে এই ছেলেকার বলে একটা ছবি ছিল,
তার বাংলা সত্যেন বোস মানে ওই যারা এ, বরযাত্রী বানিয়েছিল তখন তিনি বোম্বে চলে গেছেন। বন্দিশ বলে একটা ছবি করছেন ছেলেকারের হিন্দি, আচ্ছা অশোক কুমার, মীনা কুমারী। তখন বাবা যে রোলটা বাংলায় করেছিল সেইটাই ডাকবার জন্য বলে ভানু তুমি ওখানে হিন্দি উর্দু শিখে নাও মাস্টার দিয়ে, তারপরে আসবে। তো 3-4 মাস বাবা উর্দু শিখেছিল। আমাদের আনোয়ার সাহেব মুন্সিজি বলে, সে উত্তম কুমার সুচিত্রা সেন সবাইকেই সেই শেখাতো এই এই টিপু সুলতান মসজিদের কাছে আর কি। এই আর যেহেতু সত্যেন বোস অনেক পুরনো ছিল না, আর বন্দিশের মনে হয় আসল টাকা দিয়েছিল অনন্ত সিং বন্দিশ ছবি করার। তো সত্যেন বোস বলে বাবা হিন্দি একদম জানতো না, ভয়ও ছিল, কিন্তু যেহেতু সত্যেন দা বলছে ঠিক আছে, তো করতে করতেই বাবার ছোটবেলার ওই টাইমের বন্ধু দুলাল গুহ, সে তখন সত্যেন বোসের অ্যাসিস্ট্যান্ট, সে এক গাঁও কি কাহানি করছে। এক গাঁও কি কাহানি হচ্ছে শহর থেকে দূরের বাংলা। বাবাকে একটা পার্ট দিল, সেই ওই দুটো করে। সেই সময় গুরুদত্ত পিয়াসা করার জন্য একটা রোলের অফার করেছিল। বাবা বলে না, আমার বাবা মা সব বেঁচে আছে, আমার পক্ষে একদিন বম্বে থাকা সম্ভব হয় না, চলে এলো। মোট কটা হিন্দি ছবিতে উনি অভিনয় করেছিলেন? ওই বন্দিশ, এক গাঁও কি কাহানি, চম্পাকলি বলে একটা ছবিতে মধ্যে ছোট একটা রোল ছিল, সাগিনা মাহাতো। আরেকটা হিন্দি হয়েছিল কলকাতায়, চিমনি কা ধোঁয়া বলে, তাতে বোম্বের সবিতা চ্যাটার্জি, মতিলাল এরা সব ছিল, সর্বেন্দ্র। এই ছবি রিলিজ হয়েছে কিনা জানি না। বাড়িতে কি অভিনয় নিয়ে আলোচনা হতো? হ্যাঁ, খাবার টেবিলে ছবিদা হলে কিরম করতো এই জায়গাটা, সেই বেশিরভাগ ছবিদা কি করবে, কি করতো। তারপরে বাবার পুরনো ভালো লাগা ডায়লগ সমস্ত বাবারা যখন ছবি দেখেছে, সেই যে বাবার খুব পছন্দের কমেডিয়ান ছিলেন তুলসী লাহিড়ী, ইন্দু মুখার্জি, তুলসী চক্রবর্তী, তারা কিরম ভাবে কি ডায়লগ এইসব গুলো বলতো। ওই জন্য আমরা শুনতে শুনতে একটু কান পেকে গেছে, মানে জানি কিরম ভাবে ডায়লগ বলতে হয়, কি যে আমাদের অ্যাক্টিং করতে অসুবিধা হয় না। কোনটা বেশি চর্চা হতো বাড়িতে, অভিনয় না খেলাধুলা নিয়ে? সব। হিস্ট্রি বাবার মেন সাবজেক্ট, সবচেয়ে ভালো। একদম হিস্ট্রি ডেট বলে দিতে পারতো, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছে। আর তারপরে অ্যাক্টিং তো, সিনেমা তো সিনেমা, গান, খেলাধুলো। বাবা হকি খেলতো ঢাকায়। উনি তো খুব ভালো খেলতেন হকিটা বিশেষ করে। আচ্ছা, একটা কথা শোনা যায় একবার বম্বেতে শচীন দেব বর্মন ভানু বন্দ্যোপাধ্যায়কে নেমন্তন্ন করেছিলেন, উনি গিয়ে খেয়েছেন এবং সেখানে মাংস রান্নাকে ওনার খুব ভালো লেগেছিল। উনি ভেবেছিলেন যে শচীন কর্তার স্ত্রী মীরা দেবী রান্না করেছেন, কিন্তু পরবর্তীকালে শোনা যায় ওটা মোহাম্মদ রফি রান্না করে পাঠিয়েছিলেন। এইটা সত্যি, এই গল্পটা বাবা রায় বাহাদুর বললে একটা, বাবার ছোটবেলা মানে অনেক কালের বন্ধু ছিল প্রদীপ কুমার। আচ্ছা, সে একটা বাংলা ছবি করবে রায় বাহাদুর, তখন বাবা ওখানে 15-16 দিন ছিল আর কি, মানে অনেক বড় রোল একটা ছিল। তখন শচীন দেব বর্মন একদিন নিমন্ত্রণ করে, এই মীরা দেবী বাবার সঙ্গে জগন্নাথ কলেজে পড়তো এক সময়, 1 বছর, 37-38 এই টাইমে হবে। তো ওই যে বাবার ইস্ট বেঙ্গল ক্লাবটা তো সেই সময় অনেক ঘনিষ্ঠতা আছে, বলে আমার বাড়িতে একদিন খাবে। তো কিশোর কুমার সহ, হ্যাঁ আপনাকে শচীন দেব বর্মন খাওয়াচ্ছে, সে তো কাউকে কোনদিন খাওয়ায়। যাই হোক, সে এসে রাত্রিবেলা বাবা শুটিং ফুটিং করে প্রদীপ কুমারের বাড়ির কাছে এক জায়গায় থাকতেন, হোটেল একটা। তো এসছে গপ্প টপ্প করে, খেতে চলো, খেতে বলি কিরম খেলে, দারুণ খায়, মুরগির মাংসটা খায়, ও এরকম আর খাই নাই। তো বাঙালির কথা, দুজনে খুব বলে কে রে রাজ্যে, বলে মীরাই হবে, আর কে, মীরা তো বাবার ক্লাসমেট ছিল। না, রফি রাইন্দা দিয়া গেছে সকালে, রফিকে বলেছে আমার বন্ধু আসছে কলকাতায়, তুমি, রফি খুব ভালো রাঁধতো, মানে এইসব মুরগি টুরগি। সে হাতাখন্তি নিয়ে চলে এসেছিল, একটা টুকরো নিজে খাইনি, কিন্তু হাতাখন্তি নিয়ে মেজে ফেজে আবার বাড়িতে নিয়ে চলে গেছে। ও পার্টিকুলার উনি খাবেন বলেই রান্নাটা। হ্যাঁ, আমার এসছে তুমি রাঁধো, আর সে মোগলাই রান্না তার। হ্যাঁ,
মুরগির মাংস অন্য রান্না করেন। সে সবাই ওরকম রাঁধতে পারে না আর কি, এরকম অসাধারণ স্পেশাল সে রাঁধে স্বাদ। না। ভানু বন্দ্যোপাধ্যায় কি বাড়িতেও বাঙাল ভাষায় কথা বলতেন? মার সঙ্গে, আমাদের সঙ্গে না, আমাদের সঙ্গে ঘটি করে। আচ্ছা আচ্ছা। এই বাংলা ছবিতে বাঙাল ভাষার যে বাচনভঙ্গিকে উনি কিন্তু একেবারে গেঁথে দিয়ে গেছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? বাবা একটু সহজ করে নিয়েছিল, যে যেটা বাবারা নিজেদের বন্ধুদের মধ্যে আর বা ঢাকার গাড়োয়ানদের মধ্যে কুট্টি ভাষা বলে একটা আছে, সেইটা অনেক শক্ত। তো এই দেশের লোকরা যাতে বুঝতে পারে সেই জন্য বাবা অনেক সহজ করে নিয়েছিল ভাষাটা, সেই ভাষাটা বলতে নেই। ভানু বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মতাদর্শ যদি জিজ্ঞাসা করি কি বলবেন? ও বামপন্থী ছিল, পুরোটাই, মানে ওর তাদের যা শিখেছে আর কি। সেই সময় তো সবাই বাম ছিল, মানে বাবাদার আগে যারা এই যে অনুশীলন টনুশীলন, দীনেশ গুপ্ত, অনন্ত দে, সবাই বাম ছিল। সে তো ওই বামপন্থী কোনো একটা পার্টির না, অনুশীলন করেছিল, মানে অনুশীলনটা পরে আরএসপি হয়ে গেছিল, কিন্তু আরএসপি তে বাবা ছিল না আর কি। আচ্ছা, অনুশীলন অব্দি ছিল, তারপরে বল আমার টাইম নেই, আমি তো করতে পারবো শুধু শুধু এইসব করে লাভটাকে। কিন্তু ওই বামপন্থী, মানে ওইটাই বুঝতো, ওই টাইমটা সবাই বামপন্থী ছিল, মানে লেখাপড়া জানা। তুলসী চক্রবর্তী, জহর রায়, রবি ঘোষ, এদের সাথে ওনার সম্পর্কটা কেমন ছিল? ভীষণ ভালো, সবার সঙ্গে বন্ধু। আপনি তো তুলসী চক্রবর্তীকে দেখেছেন। তুলসী চক্রবর্তী, রবি ঘোষের সঙ্গে তো বাবা মারা যাওয়ার পরও যতদিন বেঁচে ছিলেন ততদিন কখনো কখনো রোববারে সকালে চলে যেতাম। রবি ঘোষ আর সৌমিত্র চ্যাটার্জি, এই দুজনের সঙ্গে আমার বহুদিন সম্পর্ক ছিল, মানে বাবা মারা যাওয়ার 10 বছর 15 বছর বাদে অব্দিও ছিল। রবি ঘোষ, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, এই তিনজন, আর আরেকজন খুব আসতো থিয়েটারের ইয়েতে, সে হচ্ছে উজ্জ্বল সেনগুপ্ত। আচ্ছা, উজ্জ্বল সেনগুপ্ত হচ্ছে এই যে ছেলেটা আজকাল যিশু অ্যাক্টিং করে, সেনগুপ্তর যিশুর বাবা। বাবা। তো সে এমনকি যিশুর জন্মদিনে, ওর বোনের রাইয়ের জন্মদিনে এইসব আমাদের নেমন্তন্ন, আর বাবা ইনসিস্ট করতে, চল এত করে বলছে চল একটু, এই মা আমরা সব জন। আর ওদের একটা ওই পিঠে পায়েস হতো, একটা কি কোন একটা কি একটা বাঙালিদের ইয়ে আছে যে পিঠে পায়েসে একটা পিঠে পার্বণ বা এরকম কিছু, পৌষ পার্বণ। পৌষ পার্বণ, ওটাতে যেতে হতো ওদের আচ্ছা বাড়িতে। আচ্ছা। সুচিত্রা সেনের সাথেও তো খুব সুন্দর সম্পর্ক ছিল। সুচিত্রা সেনের সঙ্গে আমার দিদির, ওই যে পিস্তল দিদি, তার তো সে পরে রোজ সুচিত্রা সেনের বাড়িতে, সুচিত্রা সেন ওদের বাড়িতে এসছে। আচ্ছা, আপনাদের বাড়িতে এসেছেন সুচিত্রা সেন? আমাদের বাড়িতে অত বেশি আসেনি, প্রথম দিকে একটু, তারপর অনেক নাম হওয়ার পরে, ওই আমার দাদু মারা যাওয়ার পর, ঠাকুমা মারা যাওয়ার পর, ইভেন বাবা মারা যাওয়ার পরও এসছে। আপনাদের বাড়িতে তো রথী মহারথীরা প্রচুর আসতেন, সেই সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলা যায়। সংক্ষেপে তো পরিবারের মতন, এতে আলাদা কিছু না আর কি। এরা তো কেউ ছবি বিশ্বাস, উত্তম কুমার নয়, ছবি জ্যাঠামশাই, উত্তম কাকা, বিকাশ জেঠু, এরাই। আপনারা 3 ভাই বোন তো স্টার কিডস, এই ব্যাপারটা কি কখনো আপনাদের মধ্যে এসেছিল? ওইসব আমরা বাবা কোনোদিন পাত্তা দিত না, আমরা বুঝতাম না, কেন একটু পরিবারের মতো, যেরকম সবারই বাবার বন্ধুরা কাকা হয়, জ্যাঠা হয়, এরকম আর। আচ্ছা, বসুশ্রী সিনেমা হলে যে নববর্ষের একটা আড্ডা হতো মন্টু বসু করতেন, তা সেইখানেও তো উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় তো ওনারা তো সক্রিয় ছিলেন। না, বাবা তো রেগুলার আড্ডা মারতো বসুশ্রীতে। বাবা, শ্যামল কাকা, শ্যামল মিত্র রেগুলার বসুশ্রীতে। এবার বসুদের যে গ্রুপটা ছিল মন্টু বোসের বন্ধু বান্ধব, তারা বেশিরভাগ, অনেকেই উত্তম কুমারের বাল্য বন্ধু ছিল। তো উত্তম কুমার মাঝে মাঝে রাধু কেমন আছিস, ওই রবি কেমন, এরকম আড্ডা ফাড্ডা মেরে যেত। এরা সব উত্তম কুমার সঙ্গে স্কুল জীবনে ফুটবল টুটবল খেলতো, সাঁতার ফাতার কাটতো, এরকম। জহর রায় এবং ভানু বন্দ্যোপাধ্যায় 90টির বেশি হবে হয়তো ছবিতে অভিনয় করেছেন, তা ওনাদের মধ্যে একটা হৃদ্যতা ছিল, সেইটা সম্পর্কে যদি একটু বলেন। এবং ওনারা একসাথে স্ট্যান্ড আপ কমেডিও করেছেন। একসাথে করেনি, কিন্তু ওই ঝড়কা বেশি অজিত চ্যাটার্জির সঙ্গে।
কিন্তু ওই যে আপনার থিয়েটার বা সিনেমায় নিজেরা খুব ইম্প্রোভাইজ করতেন আর কি। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ নেই, ওখানে বানিয়ে যাচ্ছে। এই অনুকুমার ছিল, এই বানিয়ে যাচ্ছে, কে কত বানাতে পারে কম্পিটিশন হতো আর কি। আপনার বাবার পরবর্তী সময়ে যেসব কমেডিয়ানরা এসেছেন শিল্পী, অভিনয় জগতে, তাদের মধ্যে কাকে উনি বেশি পছন্দ করতেন? রবিকাকে বাবা খুব পছন্দ করতো এই জন্য যে বাবার তো ভয়েসটা অত ভালো না, বলতো রবির যা ভয়েস বেস আর যা মডুলেশন কারণ নেই অত। তারপরে কুইক উইট, সেটাও রবিকাকে খুব পছন্দ করতো বাবা। কখন এরকম আলোচনার মধ্যে শোনা গেছে কি যে একজন কমেডিয়ান হতে গেলে তার কি কি ধরনের সেই শিল্পীকে তার সেই গুণটা থাকা দরকার? ওই টাইম সেন্সটা, ব্যালেন্স জ্ঞান, টাইম সেন্স, কতখানি করলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে ওই জ্ঞানটা থাকা দরকার। কমেডিয়ানরা বেশিরভাগই সব নামকরা কমেডিয়ান এই যত লোক আসছে তত ওনারা বাড়িয়ে যাচ্ছে, ওইটা করলে এক সময় ওই লেবু পাতলার মতো হয়ে যায়। এই সেন্সটা, টাইম জ্ঞান একটা, কোন সময় কোন কথা বলে, হাসির এমনি হাসির কথা যেগুলো বলা হয় সাধারণ সেন্সে বললে ওগুলো হয়তো হাসির হতো, ওই টাইম একটা আর ব্যালেন্স জ্ঞান থাকা। ভানু বন্দ্যোপাধ্যায় তো চার্লি চ্যাপলিনের ভীষণ ভক্ত ছিলেন, ও সেই সম্পর্কে যদি একটু বলেন। মানে ছোটবেলা চার্লি চ্যাপলিনের ছবি দেখেই তো বাবা বড় হয়েছে, এই গোল্ডরাশ, কিড, এই সব সমস্ত ছবি, তারপরে সব সাইলেন্ট মুভির সমস্ত ইয়ে ছিল। খুব চার্লি চ্যাপলিনের ভীষণ ভক্ত বাবা। চার্লি চ্যাপলিনের একটা আমাদের বিরাট একটা ফটো ছিল, সেইটা আমাদের নিচের ঘরে, এই বাড়ির নিচের ঘরের দরজায়, প্রথম বাবা ইংল্যান্ড থেকে কেউ এনে দিয়েছিল আর কি বাবাকে। সেটা বোধহয় 1964-65 ছবি, সেইটা টাঙিয়ে রাখা হতো। ভানু বন্দ্যোপাধ্যায়ের নামে তো অ্যাওয়ার্ডও, টেলিসিনে অ্যাওয়ার্ডও চালু হয়েছে বা এখনো ওটা আছে, কমেডিয়ানদের স্বীকৃতি স্বরূপ। তাই কমেডিয়ানের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ডটা যখন চালু হলো, তা আপনি সেদিনকে গেছিলেন যেদিন প্রথম? হ্যাঁ, রোজ যাই। ওই মৃন্ময় কাঞ্জিলাল ও তো করে, ও খুব বাবার ভক্ত। ওই যে বেস্ট কমেডিয়ানটা ভানু ব্যানার্জি স্মৃতি পুরস্কার দেয়, ও সব বাড়ি ডাকে আমায়। আমি বোধহয় 7-8 বার গেছি আর কি। আচ্ছা, আপনার কমেডিয়ানদের মধ্যে কাকে ভালো লাগে এই মুহূর্তে? আমার সব ভালোদের ভালো লাগে, বিশেষ করে ভালো লাগে বাবা যে তুলসী লাইরি বলেছিলেন, ওনার দু একটা ওনার কিন্তু ওই জলসাঘর ছাড়া কেউ ওনার দেখেনি, কারণ ওই ছবিগুলো উনি যেগুলো, তুলসী চক্রবর্তীকে আমার খুব ভালো লাগতো, জহর কাকাকে আমার অসম্ভব ভালো লাগে, মানে আমরা বলতে গেলে জহর কাকার ভক্ত। অজিত কাকাকে আমার ভীষণ, ছোটবেলায় আমাদের কমিক শেখাতো, শিম্পাঞ্জি কি করে হাঁটে, এইসব অজিত কাকা। তারপরে শীতল ব্যানার্জি স্ট্যান্ড আপ কমিক করতো, খুব ভালো করতো। এই রবি কাকা তো আছে, খুব ভালো, দারুণ কমিক। তো বাবা বলতো যে ছবিদার এত কমিক সেন্স, ছবিদা যদি কমেডি করতো তাহলে আমার আর তুলসী চক্রবর্তীর ভাগ চলে যেত। ভানু বন্দ্যোপাধ্যায় তো তার অভিনয় স্বীকৃতি হিসেবে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ড মানে তখন একমাত্র উল্টো রথ পুরস্কার ছিল, মানে আমাদের বাংলার অস্কার ছিল উল্টো রথ আর কি। বাবা 10 বার বেস্ট কমেডিয়ান পেয়েছিল। কোন কোন ছবিগুলোর জন্য পেয়েছিলেন? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দাদা ঠাকুর, ছেলেকার, 74.5, প্রথম পেয়েছিল বসু পরিবার, যেবার প্রথম আরম্ভ হলো অ্যাওয়ার্ড 52 সালে, এই আরম্ভ হলো পরপর 10 বার পেয়েছিল বাবা। এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দাদা ঠাকুর, ছেলেকার, এরকম সমস্ত আর কি। জবালয় জীবন্ত মানুষ। ওনার মতো শিল্পী প্রাপ্য সম্মানটুকু পেয়েছিলেন বলে আপনার মনে হয়? কি পেয়েছে, এই যে সবাই ভালোবাসেছে, এটাই। এখন কি প্রাপ্য কতখানি সেটা জানি না, কিন্তু প্রচুর লোক, আমি বাবার ছেলে বলে আমি এত পেয়েছি, সুবিধা আছে বলা যায়। মানে এই যে লোক ভালোবেসেছে এত, বা তো বাঙাল ভাষায় প্রথম দিকে বলতো, এই যে বাঙাল কথা শুনে পছন্দ করেছে এই দেশি লোকরা, এটাই তো অনেক।
এই যে 10বার পুরস্কার পেয়েছে, এ তো লোকদের ভোটে, এ তো এমনি না যে কেউ বিএফজের মতন জার্নালিস্টরা ঠিক করে দিল কে কি পাবে, সেরকম না। এটা ভোটে হতো এই উল্টোরথ পুরস্কারটা। যা উল্টোরথ পড়তো তাদের মধ্যে এই 700-800-1000 জন ভোটে এইটা হতো। ওনার কাঙ্ক্ষিত কোনো চরিত্র ছিল যেই চরিত্র উনি অভিনয় করতে চেয়েছিলেন বা করেছেন? হ্যাঁ, নতুন ইহুদি খুব ভালো। তারপরে অমৃত কুম্ভের সন্ধানে বাবার খুব পছন্দ। হাসিতে হাসিয়ানা বাবার খুব পছন্দ। তারপরে টাকা না পাই বলে জ্যোতির্ময় রায়ের একটা ছবি ছিল, সেইটা বাবার খুব পছন্দ হয়েছে। এরকম কয়েকটা। গৌতম দা, আমাদেরও তো সময়টা অনেকটা এগিয়ে চলেছে। অনেক অজানা কথা ভানু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুনলাম, জানলাম। অসংখ্য স্মৃতি ওনার বাড়িতে ছড়িয়ে রয়েছে। আবারও কখনো আপনার সঙ্গে আমাদের হ্যাঁ, হ্যাঁ, দেখা হবে। আপনিও ভালো থাকবেন, হ্যাঁ। সুস্থ থাকবেন। গৌতম দা, আমাদের চ্যানেল চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্স এর তরফ থেকে বরেণ্য শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি এমনই এক আনমোল খাজানা, যা আপামর বাঙালির মনের মণিকোঠায় আজীবন থেকে যাবে। তিনি আজও জীবন্ত, অবিকল্প। তিনি চিরঞ্জীবী এক অভিনেতা।